খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি। এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। শুরুতেই হেডলাইন। মোদির মিছিলের দিন থেকে কলকাতার একাংশে 144 ধারা ভয় পেয়েছেন মমতা, দাবি সুকান্তর। মমতার সাধু মন্তব্যের প্রতিবাদে সন্ত অভিযান যাত্রা, অভিনব মিছিল কলকাতায়। ভোটের 24 ঘন্টা আগেই জয় হিরণের, কলকাতা হাইকোর্টের বিরাট ধাক্কা খেলেন দেব। বডি পিস করাই ছিল টার্গেট, কষাই আনা হয় মুম্বাই থেকে। বাংলাদেশের সংসদ খুনে সিআইডির ফাঁদে এক। বিজেপি বাংলায় দুর্গোৎসব বন্ধ করতে চায়, প্রচারে ধর্মীয়তা সেই আক্রমণ অভিষেকের। বিরোধীরা আমার শত্রু নয়, হঠাৎই সব দলকে সঙ্গে নিয়ে চলার বার্তা মোদির। কোন পথ ধেয়ে আসছে রেমাল, বঙ্গে কতটা তাণ্ডব দেখাবে, আপডেট দিল হাওয়া অফিস। আসছি বিস্তারিত খবরে। সূত্রের খবর, আগামী 28শে মে থেকে 26শে জুলাই পর্যন্ত কলকাতার ওই নির্দিষ্ট এলাকাগুলিতে 144 ধারা জারি করা থাকবে। এর জেরে ওই এলাকাগুলিতে নির্দিষ্ট কিছু সময় মেনে চলতে হবে। সেই অনুসারে ওই এলাকায় বাসিন্দাদের কিছু নিয়ম মানতে হবে। ওই এলাকায় কোনো মিটিং, মিছিল, রোড শো করা যাবে না। ওই এলাকায় কোনো ধর্নায় বসা যাবে না। এমনকি ওই এলাকায় 5 জন বা তার বেশি জড়োও হতে পারবেন না। আগামীকাল মঙ্গলবার এই রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার প্রশ্ন, কলকাতার ওই অংশে কি সেদিন প্রধানমন্ত্রীর রোড শো করার কোনো বিষয় রয়েছে? সূত্রের খবর, ওই দিন যে এলাকাগুলিতে 144 ধারা জারি করা হচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর রোড শো করার কোনো ব্যাপার নেই। এদিকে গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী 5 দফার ভোটের পরে জনগণের ইচ্ছার বিষয়টি বুঝতে পেরেই ভয় পেয়েছেন। কলকাতায় 144 ধারা জারির জন্য তিনি পুলিশকে বলেছেন। মোদিজির রোড শো থামানোর জন্য তিনি এটা করেছেন। তৃণমূল জেনে নিক, কোনো দুষ্ট কৌশল বিজেপিকে থামাতে পারবে না। গণনা কেন্দ্রের গেট থেকে ভেতরের সমস্ত জায়গার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হোক। কাউন্টিং হলের ভিতর থেকে ব্যাপকভাবে কারচুপির চেষ্টার এই সমস্ত বিষয় জানিয়ে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছি। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের প্রতিক্রিয়া, গতবার লোকসভায় তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী যখন গণনা কেন্দ্র থেকে বের হচ্ছিল তাকে হেনস্থা করা হয়েছিল। আসলে ভয় পাচ্ছে, কারণ বিজেপি বুঝতে পেরেছে হেরে যাবে। কিছু গদ্দার আছে যারা যাবে, তারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে, তৃণমূলের নামেই চলতো, তাছাড়া কেউ যাবে না। আজ কলকাতার রাস্তায় আচমকা বিশাল সংখ্যক সাধু সন্তদের মিছিল দেখে হতবাক হয়ে গেছেন সাধারণ মানুষ। বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলের সাক্ষী হলে সাধু সন্তদের এই ধরনের প্রতিবাদ মিছিল আগে কোনোদিনও তারা দেখেননি বলে উল্লেখ করেছেন। সাধুদের এই বিশাল মিছিলের জেরে সমস্যায় পড়েছেন প্রশাসনও। কিভাবে ঠান্ডা মাথায় তাদের নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে এখন হিমশিম খাচ্ছে পুলিশ। বিষয়টি কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে। মিছিলে যোগ দেওয়া প্রচুর সাধুকে খালি গায়ে ও খালি পায়ে হাতে খঞ্জনি এবং শঙ্খ বাজাতে বাজাতে কলকাতার রাস্তায় হেঁটে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মের অপমান করেছেন বলেই তাদের দাবি। এ প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের খুশি করার জন্যই এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার মন্তব্যের জেরে সমস্ত সাধুদের অপমান হয়েছে। আপনারা জেনে রাখুন, শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে এই রাজ্যে কোনো দল রাজনীতি করতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী। একজন তৃণমূল বিধায়ক বলেছেন, আমাদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন। এই কথা শুনে কার্তিক মহারাজ কখনো চুপ থাকতে পারেন না। আগামীকাল 6ষ্ঠ দফায় লোকসভা নির্বাচন। তালিকায় রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র। আর ভোটের 24 ঘন্টার আগে আদালতে বিরাট স্বস্তি পেলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এদিন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী 17 জুন পর্যন্ত পদ্মপ্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। 24-এর লোকসভার ভোটের প্রথম থেকেই শিরোনামে দেব বনাম হিরণ ইস্যু। সম্প্রতি তা আরও জোরালো হয়েছে। নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বহুবার দেবের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ তুললে সরব হন হিরণ। এরই মাঝে সম্প্রতি একটি অডিও ক্লিপ সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছিলেন হিরণ, যাতে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ তোলা হয়। এই ঘটনার প্রেক্ষাতে গত 18 মে হিরণের বিরুদ্ধে ঘাটাল থানায় এফআইআর দায়ের করেছিলেন ঘাটালের বিদায়ী সংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী দেব। দেবের অভিযোগ ছিল, ভোটের আগে যেসব অডিও বা ভিডিও ভাইরাল করা হচ্ছে তাতে তার গলা নকল করা হয়েছে, সেসব আসল নয়। এদিকে সেই এফআইআর এর পাল্টা আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে যান হিরণ। শুক্রবার ওই মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেই মামলাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। হাইকোর্টের নির্দেশ, আগামী 17 জুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।
বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় বিস্ফোরক তথ্য সামনে এলো। মুম্বাই থেকে কষাই এনে কেটে টুকরো টুকরো করা হয়েছিল আনোয়ারুল আজিমানের দেহ। তদন্তকারীদের হাতে উঠে এলো এমনই চমকপ্রদ তথ্য। এরই মধ্যে মুম্বাইয়ের এক কসাই জাহির হাওলাদারকে গ্রেফতার করেছে সিআইডি। আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমানার দেহ টুকরো করার জন্য নিউ টাউনের ফ্ল্যাটে আনা হয়েছিল ওই কসাইকে। বাংলাদেশের সাংসদ আনোয়ারুলকে নিউ টাউনে ফ্ল্যাটে ডাকা হয়। সেখানে ওই ব্যক্তিকে খুন করে তারপর কসাই ডেকে টুকরো টুকরো করা হয় তার দেহ। দেহের অংশগুলি ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায় বলে মনে করেছেন তদন্তকারীরা। প্রমাণ লোপাট করতে শরীর থেকে তুলে ফেলা হয় চামড়া, হাড় আলাদা করে টুকরো টুকরো করে ফেলা হয় দেহ। এখনো পর্যন্ত দেহের কোনো অংশই উদ্ধার করা যায়নি। ইতিমধ্যে ক্যাব চালককে সন্দেহের বশে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। জানা গিয়েছে যে মৃতদেহের টুকরো পোলেরহাট থানার ভাঙড়ে ফেলা হয়েছিল কিনা তা জানতে বৃহস্পতিবার সেখানে সিআইডি ইনভেস্টিগেশন টিম যায়, কিন্তু কোনো দেহাংশের উদ্ধার হয়নি সেখান থেকে। এরই মধ্যে সামনে আসছেন আখতারুজ্জামান শাহিন নামের এক ব্যক্তির নাম। বাংলাদেশে হলেও তার নাগরিকত্ব মার্কিন যুক্তরাষ্ট্রে। খুন হওয়া সাংসদের পরিবারের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে খবর। সেই সম্পর্কের অবনতি হতেই কি এমন মর্মান্তিক হত্যা করা হলো বাংলাদেশি সাংসদকে? প্রশ্ন উঠেছে। 5 কোটি টাকার সুপারি দিয়ে পুরো পরিকল্পনা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আখতারুজ্জামান শাহিন। আর মাত্র 2টি দফা, তার মধ্যে বিশেষ নজরে 24-এর লোকসভা নির্বাচনের শেষ দফাটি। 1 জুন শেষ দফা নির্বাচনে ভোট দেবেন ডায়মন্ড হারবারের সহ রাজ্যের মোট 9টি কেন্দ্রের ভোটাররা। প্রতিটি সমানভাবে গুরুত্বপূর্ণ। আর এই শেষ দিনের ভোটের প্রচারের সুর আরো চড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুক্রবার নিজের সংসদীয় কেন্দ্রে ডায়মন্ড হারবারের পাশে জয়নগরের লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি বাংলার দুর্গোৎসব বন্ধ করতে চায়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মোদীকে বলতে শোনা যায়, আমি কাউকে চ্যালেঞ্জ করতে চাই না, বরং সকলকে সঙ্গে করেই চলতে চাই, কাউকে হেয় করতে চাই না। 60-70 বছর ধরে তো ওরা সরকার চালিয়েছে, ওদের কাছ থেকে ভালোগুলো শিখতে চাই, বিরোধীদের শত্রু বলে কখনোই ভাবি না। গঠনমূলক সমালোচনা ও পরামর্শ তার আপত্তি নেই বলে জানান মোদী। সেই সঙ্গেও তার মন্তব্য, আমি পুরনো মানসিকতা থেকে বেরিয়ে আসতে চাই। অষ্টাদশ শতাব্দীর আইন কিংবা ঐতিহ্যের সাহায্যে 21শ শতাব্দীর ভারতের ভবিষ্যৎ তৈরি করতে ইচ্ছুক নই। দিন কয়েক আগে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করেন, আমি নিশ্চিন্ত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্য তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনিই দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন। যা শুনে ওয়াকিবহাল মহল মনে করেছেন প্রধানমন্ত্রী বোঝাতে চাইলেন 2047 পর্যন্ত ঈশ্বরের ইচ্ছায় তিনি প্রধানমন্ত্রী থাকবেন। এরপরই বিরোধীদের শত্রু না ভেবেই পথ চলার প্রতিশ্রুতি দিলেন মোদী। রেমালের চোখরাঙানি পরিষেবা সচল রাখতে প্রস্তুত রেল, বাতিল একাধিক ট্রেন। আবহাওয়াবিদ সোমনাথ দত্তের বক্তব্য, আজ সকাল 11টা নাগাদের মধ্যে বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপটি। এরপর তা উত্তর পূর্ব দিকে এগোয়। এই মুহূর্তে তার অবস্থান বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব থেকে 700 কিলোমিটার দূরে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় সাগর থেকে 660 কিলোমিটার ও ক্যানিং থেকে 700 কিমি উত্তর পূর্বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার অর্থাৎ 25শে মে সকালে তা ঘূর্ণিঝড়ের আকার নিতে চলেছে। উত্তর দিকে এগিয়ে আরও শক্তি সংগ্রহ করে শনিবার গভীর রাতে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং 26শে মে রবিবার বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরের মাঝ বরাবর আছড়ে পড়বে রেমাল। এই সময় তার গতিবেগ থাকবে ঘন্টায় 1000 কিলোমিটারেরও বেশি। 26 তারিখ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।